আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবক পিটিয়ে হত্যায় গ্রেফতার 6 শিক্ষার্থীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তদন্ত কমিটির প্রতিবেদন। খাগড়াছড়ি রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষে 4 জন নিহত ও আহত বেশ কয়েকজন, পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 জেলায় 144 ধারা জারি। নাগরিকের নিরাপত্তায় আইনের শাসনের বিকল্প নেই বললেন তারেক রহমান, আওয়ামী লীগ আমলে কোনো ধর্মের মানুষই নিরাপদ ছিল না মন্তব্য। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নাটোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করার আশা। এবং চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন মোট 17 উইকেট শিকার করে 2 দলের বোলারদের দাপট। দ্বিতীয় দিন শেষে 308 রানের লিড নিয়ে চালকের আসনে ভারত। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার 6 শিক্ষার্থী আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তারা ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীদের গণপিটুনিতে মারা যায় তোফাজ্জল হোসেন। মানসিক ভারসাম্যহীন এই যুবককে চোর সন্দেহে কয়েক দফায় নির্যাতন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তিনি মানসিক রোগী বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ান। এরপর তাকে হলের দক্ষিণ গেটের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত পা বেঁধে স্ট্যাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে কয়েকজন শিক্ষার্থী বেদম মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বিকেলে গ্রেপ্তার শিক্ষার্থীরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এই 6 জন আসামি তারা আদালতে আজকে 164 ধারা জবানবন্দি দিয়েছে। তাদেরকে কোনো রিমান্ড চাওয়া হয়নি, যেহেতু তারা আজকে 164-এ তাদের সেই স্বীকারোক্তি দিয়েছে এবং তারা পরিষ্কারভাবে স্বীকার করেছে যে এই ঘটনার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। এবং তাদের ফ্যামিলি, তাদের পরিবার এটা জানতো না যে তাদের পরিবার যে এরা এতটাই খারাপ। এরা ঢাকা ভার্সিটিতে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যে এই নারকীয় একটা হত্যাকাণ্ড ঘটাইলো, এটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। বৃহস্পতিবার তোফাজ্জলকে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই মামলায় জালাল মিয়া, সুমন মিয়া, মুত্তাকিন সাকিন, আল হোসাইন সাজ্জাদ, আসানুল্লাহ ও ওয়াজিবুল আলম নামের 6 শিক্ষার্থীকে রাতেই গ্রেপ্তার করা হয়। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। আগামী 22 সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম। এরই মধ্যে হলগুলোতে এসেছে প্রায় 95% শিক্ষার্থী। ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলছেন, রাজনীতি করা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। তাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক ছাত্র রাজনীতি চালু করতে দ্রুত ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি করার তাগিদ দিয়েছেন তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এস এম হল
প্রবেশের মুখেই অভিযোগ বক্স। সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই সাজিয়ে রাখা হয়েছে টিভি রুম, মিলনায়তন সহ পুরো ছাত্রাবাস। সবগুলো হলে এরই মধ্যে ৯৫% শিক্ষার্থী উঠেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন হলরুম, গণরুম সংস্কৃতি এখন আর নেই। ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়ে ছাত্ররা বলছেন ডাকসু নির্বাচন চান তারা। সব রাজনীতি করার অধিকার আছে, কিন্তু আমি মনে করি যে ইউনিভার্সিটি এসব রাজনীতি করার ক্ষেত্র না। ডাকসু হলে রাজনীতিটাও হবে, বা ওইভাবে পলিটিক্যাল হবে না, মানে দলীয় রাজনীতি। হ্যাঁ, দলীয় রাজনীতিটা তখন আর হবে না আর কি। আমরা চাই না দলীয় রাজনীতি আবার ফিরে আসুক। দলীয় রাজনীতির ফলে আমাদের যে সময়টা নষ্ট হতো পড়াশোনার কারণে, দেখা যেত যে আমরা রাত 10টায় পড়াশোনা করতেছি, সেখানে আমাদের প্রোগ্রাম দিয়ে দিত। এই সময়টা এখন আর নষ্ট হচ্ছে না। ঢাকা ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর প্রাণের দাবি ছিল এই ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়ে এই যে গুলামির যে প্রথা, এটা বন্ধ হয়ে যাক। যে ছাত্র রাজনীতি যে বন্ধ, এই বিষয়টাকে আমি অত্যন্ত পজিটিভলি নিচ্ছি। শিক্ষকরা বলছেন হলের পরিবেশ আগের চেয়ে যথেষ্ট ভালো করার চেষ্টা করেছেন তারা। ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে শিক্ষকরা বলছেন শিক্ষার্থীরা বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন। সিট বন্টনের তালিকা টাঙিয়ে দিয়েছি এবং আমার শিক্ষার্থীরা অত্যন্ত খুশি যে আমরা শুরুটা করতে পেরেছি। ডাইনিংয়ে খাবারের ব্যবস্থা করেছি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো চালু হয়েছে। আমরা গণরুম কালচার সবগুলো হলে বিলুপ্ত ঘোষণা করেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রশাসনের মাধ্যমে এখন হলগুলোতে সিট ডিস্ট্রিবিউশন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধের বিষয়ে আমার বক্তব্য দেওয়ার জন্য আমি নির্ধারিত নই। আমি দেখেছি যে আমার শিক্ষার্থীরা যেটা জেনেছে এবং তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে যে স্যার আপনারা এটা শুভ উদ্যোগ নিয়েছেন, এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা উৎফুল্ল, আনন্দিত এবং তাদের এটা দীর্ঘদিনের দাবি ছিল। কিন্তু এর আগে সিন্ডিকেটের এক সভায় ২২ সেপ্টেম্বর একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য প্রত্যেক হল প্রাধ্যক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। বিলুপ্ত ঘোষণা করা হয় সব ধরনের গণরুম প্রথা। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। স্বৈরাচারের বিদায় হলেও এখনও গ্যাং কিলিং সহ নানা হামলার ঘটনা ঘটছে। গণতান্ত্রিক অধিকার কমিটির সমাবেশে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তের সমালোচনায় বলেছেন, ছাত্র রাজনীতি না থাকলে দেশ স্বাধীন হতো না। পার্বত্য এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহারেরও দাবি আসে সমাবেশ থেকে। নাজিব বেগের রিপোর্ট। জুলাই হত্যাকাণ্ডের বিচার, সীমান্ত হত্যা, বিচার বহির্ভূত হত্যা বন্ধ সহ বেশ কিছু দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণতান্ত্রিক অধিকার কমিটির সমাবেশ। উঠে আসে পার্বত্য এলাকার সংঘাতের কথা। পার্বত্য এলাকায় সেনা শাসনের সমালোচনা করেন তারা। কোন যুক্তিতে সেখানে অপারেশন উত্তরের নামে সামরিক শাসন বজায় রাখতে হবে, এই প্রশ্ন আমি করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার যদি বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ যদি নেয়, তাহলে আগে পার্বত্য চট্টগ্রাম থেকে সামরিক শাসন প্রত্যাহার করতে হবে। বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলা হলেও চলমান অস্থিরতায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ডক্টর সলিমুল্লাহ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের কড়া সমালোচনা হয় সমাবেশে। ছাত্র রাজনীতি না হলে বাংলাদেশের জন্ম হতো না। ছাত্র রাজনীতি না হলে এই জুলাই গণ অভ্যুত্থান আগস্ট মাসের 5 তারিখে সফল হতো না। ছাত্ররা ঠিকভাবে বলেন জুলাই মাসের 36 তারিখ। কাজেই আন্দোলনের 2 মাস পার না হতেই আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা শুরু হয়েছে। গ্যাং কিলিং যারা করেছে তারা তো কোনো সংগঠনের নাম দিয়ে করে নাই, কিন্তু তারা কোনো না কোনো জায়গা থেকে আশীর্বাদ পেয়েছে, কোনো না কোনো জায়গা থেকে তারা ক্ষমতার অংশীদারিত্ব পেয়েছে। তো তাদেরকে নিষিদ্ধ না করে আমরা সবসময় বলেছি যে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস এবং দখলদারিত্বকে নিষিদ্ধ করা, ছাত্র রাজনীতি তো নিষিদ্ধ করা যাবে না। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সেটিও পরিষ্কারের উপর জোর দেন বক্তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি এবং বাঙালিদের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 জেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন। জনজীবন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। খাগড়াছড়ি এবং রাঙামাটি শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। 3 পার্বত্য জেলায় চলমান উত্তেজনা প্রশমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে নেতৃস্থানীয় ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছে আইএসপিআর।
যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে আইএসপিআর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তাফহিমুল ইসলামের রিপোর্ট। খাগড়াছড়ি জেলার দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের জের ধরে বৃহস্পতিবার রাতভর গোলাগুলির ঘটনা ঘটে। দীঘিনালার দুই পক্ষের বিরোধের জের ধরে লামারা স্কোয়ারের বাজারে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে 50টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। বৃহস্পতিবার রাতেই হতাহত বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়। গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে 12 জন মতো চিকিৎসা নিয়েছিল। এর মধ্যে 3 জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে 9 জন চিকিৎসাধীন আছেন আর 4 জনকে রেফার করা হয়েছিল, ওনার চিরঙে আছেন। উদ্ভূত পরিস্থিতিতে খাগড়াছড়ি সদর পৌরসভা এলাকায় দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত 144 ধারা জারি করে সদর উপজেলা প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন শেষে খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, শান্তি সম্প্রীতি রক্ষায় সকলকে সংযতভাবে চলতে হবে। কমিটিও গঠন করা হয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য উপজেলা বা অন্য কোথাও যাতে এর উত্তেজনা না ছড়ায় সে ব্যাপারে আমরা কাজ করছি। খাগড়াছড়িতে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে রাঙ্গামাটিতেও উত্তেজনা দেখা দেয়। পাহাড়ি ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে রাঙ্গামাটি শহরের বনরূপ এলাকায় গেলে বাঙালিদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটিতে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়ির দীঘিনালায় ও মধুপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম মহানগর চেরাগালী পাহাড় চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জুম ছাত্র পরিষদ। এতে বক্তব্য রাখেন ডক্টর জিনুবুদ্দি ভিক্ষু সহ ছাত্রনেতারা। বক্তারা দ্রুত সন্ত্রাসী হামলা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানায়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ২৪শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে রয়েছেন সহকর্মী চকর মালিথা। সরাসরি যাচ্ছি তার কাছে। চকর, আপনি রয়েছেন নিউ ইয়র্কে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রস্তুতির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শুরু করব। হ্যাঁ মেহেদী, আমি এখন দাঁড়িয়ে আছি কারণ জাতিসংঘ সদর দপ্তরের সামনে। প্রতি বছর যে এখানে যে সাধারণ পরিষদের যে একটা অধিবেশন হয় সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আজকে 20 তারিখ থেকে এখানে শুরু হয়েছে। বিভিন্ন দেশের এরই মধ্যে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেছেন। আমরা আজকে যতটুকু জানতে পেরেছি জাতিসংঘ মহাসচিব আজকে দুটি প্রেস কনফারেন্সে কথা বলেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে, সারা বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং সেখানে আজকের যে ওনার যে বৈঠক ছিল, সেখানে প্রেস কনফারেন্স ছিল, সেখানে অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। তবে বাংলাদেশ প্রসঙ্গে বলার মতো তিনি কিছু বলেননি। আর বাংলাদেশের জন্য যেটি গুরুত্বপূর্ণ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘর ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসবেন। আমরা যতটুকু জানতে পেরেছি উনি 23 অথবা 24 তারিখে নিউ ইয়র্কে এসে পৌঁছাবেন এবং ওনার ভাষণ রয়েছে 27 সেপ্টেম্বর এবং এই 27 সেপ্টেম্বরের ভাষণের বাইরেও উনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং দ্বিপাক্ষিক বৈঠকের বাইরেও বিভিন্ন সাইডলাইন, বিভিন্ন মিটিংয়ে বৈঠক করবেন। সবকিছু মিলে এবারের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হবে বলে এখানকার যারা আছেন, মানে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা বা বাংলাদেশিরা যারা আছেন তারা বলছেন যে তারা আশা করে আছেন যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রফেসর ডক্টর ইউনূসের এই ভাষণের মধ্য দিয়ে তারা একটা নতুন কিছু জানতে পারবে বা নতুন কিছু দিতে পারবে, এরকম একটি প্রত্যাশা। মেহেদী। চকর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী চকর মালিতার সাথে, জানাছিলেন জাতিসংঘের সদর দপ্তরের সাধারণ পরিষদের অধিবেশনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
তিন পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, জনৈক ব্যক্তিকে গণপিটুনি ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হামলা ও প্রাণহানিতে সরকার গভীরভাবে ব্যথিত। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য ৩ জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবে বলেও জানানো হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে আইনের শাসনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইনের শাসন না থাকায় কোনো ধর্মের মানুষই নিরাপদ ছিলেন না। বিকেলে রাজধানীর গুলশানে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। তিনি বলেন, অতীতে সংখ্যালঘু হামলার অধিকাংশ ঘটনাই ধর্মীয় কারণে হয়নি। তদন্ত করলে দেখা যাবে এসব হামলার ঘটনার অধিকাংশই অবৈধ লোভ লাভের জন্য এবং অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হয়েছে। এ সময় বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বর্তমান বিশ্বে কে সংখ্যালঘু আর কে সংখ্যাগুরু এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বরং একটা রাষ্ট্রে এবং সমাজে ইনসাফ এবং আইনের শাসন রয়েছে কিনা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। রাষ্ট্র সমাজের আইনের শাসন থাকলে আপনি, আমি, আমরা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু যাই বলি না কেন, আইনের শাসন সবাই আমরা নিরাপদ। আইনের শাসন না থাকলে আমরা কেউই নিরাপদ না। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নাটোরে বৃক্ষরোপণ ও গাছে চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এ উপলক্ষে দীঘাপাতিয়া ফুলতলার মোড় থেকে মহাসড়কের 2 ধারে বৃক্ষরোপণ করা হয়। এই উদ্যোগে ভবিষ্যতে প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। রেজাউল করিম রেজার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধিতে দেশজুড়ে বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে প্রকৃতি ও জীবন ক্লাব নাটোরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে। নাটোরের দীঘাপতিয়া ফুলতলা মোড় থেকে মহাসড়কের 2 ধারে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে গাছের চারা রোপণ করা হয়েছে। এই কর্মসূচিতে শিক্ষার্থী, রোভার স্কাউট এবং স্থানীয় সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। গাছপালা জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি আরও বেশি সবুজ করে তুলতে পারলে পরিবেশ প্রকৃতির উন্নতি হবে। সুতরাং আসুন আমরা সবাই একসাথে এই বাংলাদেশটাকে সবুজে সাজিয়ে ফেলি। নাটোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক মহাসড়কের দুপাশে চারা রোপণে অংশ নেয় রোভার স্কাউটের সদস্যরা। আসুন সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এই ধরনের একটা মহতি উদ্যোগ নেওয়ার জন্য আমরা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আজকে গাছ লাগাতে পেরে খুবই খুশি। এমন প্রোগ্রাম আমরা চাই যে প্রতিবারই হোক। আমাদের নেক্সট জেনারেশন যারা তারা দেখতেছে, তারা শিখতেছে, তারাও আমাদের দেখে একসময় আমাদের পরিবারটা তারা করবেই। আমাদের অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা আমরা সফল করতে পেরে খুবই আনন্দিত। প্রতি বছর যেন এরকম একটা উদ্যোগ নেওয়া হয়, যাতে করে আমাদের যে বৈশ্বিক উষ্ণায়ন, যে আমাদের গড় তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে, এটা যেন কমে আসে। এমন কার্যক্রম বৈশ্বিক উষ্ণতা এবং প্রাকৃতিক বিপর্যয় রোধে সবাইকে উদ্বুদ্ধ করবে আশাবাদ বিশিষ্টজনদের। পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে হলে, পরিবেশকে মরুভূমির হাত থেকে রক্ষা করতে হলে এই বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা, গ্লোবাল ওয়ার্মিং, এগুলা থেকে আমাদেরকে রক্ষা পাইতে হলে আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। আমাদের আবহাওয়াটা যদি আমরা উষ্ণতাকে যদি আমরা মিটিগেট করতে পারি, তাহলে আমাদের দেশের মানুষ, বাচ্চা, শিশু সকলেই সুন্দর জীবনযাপন করবে। বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যায় গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের আজকে এই
বৃক্ষরোপণ কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যম দিয়ে এটাই প্রমাণ হলো যে প্রকৃতিকে আমরা ভালোবাসি। প্রকৃতিকে ভালোবাসতে হলে, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হলে গাছের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণের মধ্য দিয়েই তারা একই সাথে পরিবেশের প্রতি মমত্ববোধ, ভালোবাসা সৃষ্টির জন্য তারা এই কাজগুলো করছে। দেশের পরিবেশ প্রতিবেশ উন্নয়নে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জনসাধারণের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। 2 মাস 2 দিন পরে চালু হলো মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন। এরই সাথে শুরু হলো মেট্রো রেলের শুক্রবারের যাত্রী সেবা। সব মিলিয়ে প্রথম দিনে উপচে পড়া ভিড় ছিল মেট্রো রেল স্টেশনে। রয়েছে মিথিলা নাজদিনের রিপোর্ট। প্রায় 2 বছর হলো চালু হওয়া মেট্রো রেল সেবা এতদিন সপ্তাহে শুধু শুক্রবার বন্ধ থাকলেও এবার চালু হলো শুক্রবারের মেট্রো রেল সেবা। শুক্রবার বিকাল 3:30টা থেকে রাত 9টা পর্যন্ত সেবাটি চালু থাকবে। তাই ছুটির দিনে সেবাটি নিতে মেট্রো রেলের উত্তর স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। শুক্রবারে আসলে আমাদের উত্তরাবাসীর জন্য এটা একটা ব্লেসিং যে মেট্রো চলছে, খুবই ভালো লাগছে। আসলে এত জ্যাম ঠেলে বাসে করে বা অন্য কোনোভাবে যাওয়াটা খুবই টাফ, সো মেট্রোর জন্য খুবই ভালো লাগছে। এর আগেও গেছি, কিন্তু সেগুলো হচ্ছে অন্য দিনে, শুক্রবারে না। শুক্রবারে প্রথম, আমিও প্রথম, এজন্য সবকিছু ফার্স্ট, যার কারণে ভালো লাগাটা বেশি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনটি মেরামতের পর শুক্রবার চালু হয়। সকালবেলাটা আমাদের মেনটেন্স লাগবে, ভবিষ্যতে ওটা ভিন্ন চিন্তা করা হবে, কিন্তু যেহেতু নিরাপত্তা একটা অগ্রাধিকারের বিষয়, সেই বিষয়টি বিবেচনা নিয়ে এখন আমরা বিকেলে চালাবো। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা 3.5 মিনিট পর পরে ট্রেন চালাবো। এখন যাত্রীদের যে আধিক্য, যাত্রীদের যদি মাত্রা বাড়ে, সার্ভে যদি বলে যে না এখন বাড়াতে হবে, সময়ের সাথে তাল মিলিয়ে প্রয়োজন অনুযায়ী আমরা সেটা অ্যাডজাস্ট করব। কাজীপাড়া স্টেশনটি আবারও চালু করতে এখন পর্যন্ত ব্যয় হয়েছে 20 লাখ টাকার মতো। মিরপুর 10 নম্বর স্টেশন বাদে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিটি স্টেশনে যাত্রী পরিবহন সেবা চালু রেখেছে কর্তৃপক্ষ। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আলোচনা থাকছে। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে আদালত ভবনের ভেতরে বিচারককে গুলি করে হত্যা, অভিযুক্ত আইন কর্মকর্তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে পুলিশ। সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। দেশে প্রথমবারের মতো স্থায়ীভাবে বসবাস করছে বিরল প্রজাতির পাখি খয়রা কাস্তেচড়া। জয়পুরহাটের গৌরীপাড়া গ্রামে বংশবিস্তারের মাধ্যমে দিন দিন বেড়েই চলেছে এই পাখির সংখ্যা। অনিন্দ্য সুন্দর পাখির কিচিরমিচিরে বিমোহিত স্থানীয়রা। দুর্লভ এই পাখিগুলো সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি বলছেন পাখি বিশারদরা। শফিল বাড়ি রাসেলের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। শীতকালে নানা রঙের নানা জাতের পরিযায়ী পাখির কিচিরমিচিরে মুখর থাকে দেশের নদী, হাওর বাওর সহ বিভিন্ন জলাশয়। এদের মধ্যে অন্যতম অনিন্দ্য সুন্দর বিপন্ন প্রজাতির পরিযায়ী পাখি খয়রা কাস্তেচড়া। শীত শেষে পরিযায়ী এই পাখি আবারও ফিরে যায় নিজ আবাসস্থলে। তবে প্রকৃতির অপরূপ খেয়ালে জয়পুরহাটে বাঁশঝাড় ও গাছে বাসা বেঁধে দীর্ঘ 7 বছর ধরে বসবাস করছে অর্ধশতাধিক খয়রা কাস্তেচড়া পাখি। নিরাপদ আশ্রয় পেয়ে প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করছে পাখিগুলো। কিচিরমিচির ওই পাখির শব্দ শোনা যায়, ওই শব্দ শুনে আমাদের অনেকের ঘুম ভাঙে। বিকালবেলা আসি ছাদের উপর, আসে দেখি অনেক বড় বড় পাখি, অনেক ঝাঁকে ঝাঁকে পাখি আসে উড়ে উড়ে পড়ে। আমাকে দেখতে খুব সুন্দর লাগে। সবাই এসে ছবি তুলে নিয়ে যায়, কিন্তু মারার জন্য আসে এখানে, কিন্তু আমরা মারতে দিই না। পাখিগুলা খুবই ভালো, কারো ক্ষতি করে না, এবং পাখিগুলা প্রায় 7 বছর থেকে এখানে অবস্থিত করতেছে। তাদের ক্ষয়ক্ষতির চিন্তা ভাবনা কেউ করেনি, ওরাও বাচ্চা দিচ্ছে এবং নিরাপদ আশ্রয়ে বসবাস করছে। বিপন্নপ্রায় এই পাখিটিকে প্রথম খুঁজে পান
পাখিপ্রেমী সাদমান। বিভিন্ন পাখি আবিষ্কারের নেশায় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আবিষ্কারই আমার নেশা। সেই নেশা থেকে ঘুরতে ঘুরতে জয়পুরহাটে এই জায়গাটা আসছি। আসার পর দেখি যে এখানে বিরল এক প্রজাতির পাখি। পাখিগুলো সরেজমিনে পরিদর্শন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক এম মনিরুল এইচ খান। 12-13 বছর আগেও এই খয়রা কাস্তেচড়া পাখিটি বাংলাদেশে খুব বিরল ছিল এবং ধীরে ধীরে আমরা দেখছি যে এর সংখ্যা এবং বিস্তৃতি দুটোই বাংলাদেশে বেড়েছে এবং বহু জায়গায় এখন এই পাখিটি দেখা যায় এবং বেশ ভালো সংখ্যাই দেখা যায়। দুর্লভ এই পাখি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বন অধিদপ্তর। আমরা বন বিভাগ থেকে অনেক ধরনের একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি এই পাখি কলোনি সংরক্ষণের জন্য। আশা করি এই কলোনিগুলো সংরক্ষিত হবে পরবর্তী সময়ে। তার প্রয়োজনীয় সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। জীববৈচিত্র্য সংরক্ষণে খয়রা কাস্তেচড়া পাখির অবৈধ শিকার বন্ধে সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের দাবি পাখি বিশারদদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসনে স্বৈরাচারের সেবা দাস ঘাপটি মেরে বসে আছে। তিনি বলেন, ওদের ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে সজাগ থেকে প্রশাসনের সব জায়গা থেকে তাদের সরিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য করতে হবে। রাজশাহীতে জামায়াতে ইসলামী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন সেজন্য জামায়াতে ইসলাম অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের আমির ডক্টর মোহাম্মদ কেরামত আলীর সভাপতিত্বে সদস্য সম্মেলনে আরও বক্তৃতা করেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অন্যরা। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে আদালতে বাক বিতণ্ডার পর বিচারককে গুলি করে হত্যার অভিযোগে এক শেরিফকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। 43 বছর বয়সী ওই শেরিফের নাম মিকি স্টেনাস। আর নিহত বিচারক হলেন লেচার কাউন্টি আদালত ভবনের বিচারক কেভিন মুলিন্স। দেশটির সংবাদ মাধ্যম জানায়, স্টিনাস প্রথমে ওই বিচারকের কার্যালয়ে যান। সেখানে তিনি বিচারকের সঙ্গে একান্তে কথা আছে জানিয়ে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে ভেতর থেকে গুলির শব্দ পাওয়া যায়। এরপর তিনি হাত উঁচু করে বের হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ জানিয়েছে, শেরিফ মিকি স্টিনাসকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। তবে বিচারককে গুলি করার পেছনে কোনো উদ্দেশ্য ছিল কিনা তা এখনও জানা যায়নি। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। উঠুক জেগে সুপ্ত চেতনা শিরোনামে রাজধানীতে সঙ্গীত আয়োজন করেছে জলতরঙ্গ। এই আয়োজনে সঙ্গীত সংগঠনটি বিভেদ, প্রতিহিংসা দূর করে সম্প্রীতির পথে যাত্রার আহ্বান জানিয়ে দেশাত্মবোধক গান পরিবেশন করেছে। জলতরঙ্গ গানে গানে অপচিন্তা, অপশক্তি দূর করে নির্মল পরিবেশের আশাবাদ জানিয়েছে। অনুষ্ঠানে শিল্পী ও শ্রোতারা দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের অমর্যাদা না হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। যাওয়া যাক কৃষি সংবাদে। সাভারে পুরো দমে চলছে রোপা আমনের চাষ। এ মৌসুমে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় গত বছরের তুলনায় বেশি জমিতে চাষ হয়েছে রোপা আমন। বীজতলা তৈরি থেকে শুরু করে ধানের চারা রোপণ পর্যন্ত সব পর্বই কৃষক শেষ করতে পেরেছেন এরই মাঝে। দেখবেন প্রকৃতি সংবাদ। কক্সবাজারের পেকুয়ায় জলবায়ু তহবিলের দাবিতে সাইকেল র্যালি ও মানববন্ধন হয়েছে। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ও ওয়াটার
কিপার্স বাংলাদেশ এই মানববন্ধন ও সাইকেল র্যালির আয়োজন করে। আয়োজনে বক্তারা ধনী ও শিল্পোন্নত দেশের সরকারগুলো পৃথিবীর উষ্ণায়নে তাদের কৃতকর্মের ক্ষতিপূরণ করতে ক্রমাগত ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে সামরিক খাতে ব্যয় বন্ধ করে জলবায়ু ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বলেন, জলবায়ু অভিঘাত মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। আয়োজনে উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপ, পেকুয়া উচ্চ বিদ্যালয় এবং আইডিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পর্যায়ে থাকছে ধর্মের নামে বিভাজনহীন সংবিধান চান সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রাখতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের তাগিদ। পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ফলে ধর্মের নামে বিভাজনহীন সংবিধান চান সুশীল সমাজের প্রতিনিধিরা। লয়ার্স ইউনিয়নের আলোচনায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রাখতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রয়োজন। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। সংবিধান ও জনমত শিরোনামের আলোচনার মূল আলোচ্য জনমানুষের সংবিধান, যেখানে প্রাধান্য পাবে জনগণের প্রত্যাশা। আলোচক শিক্ষক, আইনজীবী ও রাজনীতিক। সংসদে যদি সকলের উপস্থিতি যদি নিশ্চিত করতে হয়, তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজন, যেটা পৃথিবীর অন্যান্য দেশে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আছে, পাকিস্তানে আছে, যুক্তরাজ্যে আছে, যুক্তরাষ্ট্রে আছে এবং ইউরোপের সব দেশে আছে। তো আমাদের দেশেও এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রতিষ্ঠা করতে হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে, এখানে ভারসাম্য আনয়ন করতে হবে। একজন সংসদ সদস্য যদি দলের বিরুদ্ধে যদি ভোট দেয়, তখন তার যে সংসদ সদস্য পদ বাতিল হয়, সেটা রোধ করতে হবে। বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার কথাও তুলে ধরেন। ধর্ম নিরপেক্ষতাকে ধর্মহীনতা কেন ধরা হচ্ছে? নিরপেক্ষ মানে ধর্মের ভিত্তিতে কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হবে না। আমি এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে রাজি না, কারণ স্বাধীনতা অনেক বড় জিনিস, যেটা হয়তো আপনারা দেখেননি তাই বুঝতে পারছেন না। এই বিষয়ে বইটই পড়লে বুঝতে পারবেন। সো আমরা, তুমি মুসলিম, আমি হিন্দু, তুমি বিএনপি, আমি জামাত, আমি অমুক, আমি তমুক না, চলেন সবাই মিলে দেশটাকে গড়ি। বক্তারা বিশ্বের অনেক দেশের মতো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবও করেন। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বর্তমান ও সাবেক খতিবের অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। জুম্মার নামাজের আগে থেকেই সাবেক ও বর্তমান খতিবের অনুসারীরা বাইতুল মোকাররমের ভেতরে জড়ো হতে থাকেন। সে সময় জুম্মার খুতবা পড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর বাইতুল মোকাররম মসজিদের খতিব মুফতি রুহুল আমিন আত্মগোপনে চলে যান। পরে খতিবের দায়িত্ব দেয়া হয় ওয়ালিউর রহমান খানকে। কবি নজরুল ইনস্টিটিউট এর ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ট্রাস্টি বোর্ডের সভাপতি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী। ৮ সদস্য বিশিষ্ট এই বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আক্তার কামাল, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর লীনা তাপসী খান ও বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক আব্দুল হাই শিকদার। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সিএমসি ডে উদযাপন করা হয়েছে। এতে প্রায় ৪৫০০ নবীন প্রবীণ চিকিৎসক অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে ডাক্তার মোহাম্মদ ইমরোজ উদ্দিনের পরিচালনায় ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার ওমর ফারুক ইউসুফ, স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষক, বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে সকালে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি কিছুক্ষণের বিরতি।
আর আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। রাজধানীতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ক্যাম্পাসে প্রতিনিধি সম্মেলন হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের মাধ্যমে দেশের কাঠামোগত পরিবর্তনের নতুন সম্ভাবনার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সরকারের দীর্ঘকালীন শাসনকালে দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করা হয়েছে, জনগণের অধিকারকে হরণ করা হয়েছে। বর্তমানে দেশের তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া নতুন জাগরণ এই কাঠামোতে পরিবর্তন আনতে সক্ষম হবে। স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন সহ 18 দফা দাবি বাস্তবায়নে শিক্ষা সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ সংগ্রামের পর ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জন করেও একটি স্বাধীন ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থার অভাবে পূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। শিক্ষা ব্যবস্থা প্রণয়নে অনেকগুলো কমিশন গঠন হলেও সব শিক্ষা ব্যবস্থাই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার চর্বিত চর্বণ। নতুন বাংলাদেশকে উন্নত ও সুসংহত করতে স্বাধীন শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। সংগঠনের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জানাবো খেলার খবর।